একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আমরা গতকাল আধুনিক পর্যায় সারণী এটা আমরা কমপ্লিট করেছিলাম। সেখানে পর্যায় বরাবর যেসব মৌলগুলো রয়েছে তাদের সম্পর্কে একটু আলোচনা হয়েছিল। তো এই আধুনিক পর্যায় সারণীর পর এবার আমাদের আধুনিক দীর্ঘ পর্যায় সারণী এসে উপস্থাপন করেন। কে উপস্থাপন করেন বা কিভাবে করেন সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে আমি প্রথমত হেডিং দিচ্ছি যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। তো এই পর্যায় সারণী নিয়ে একটু প্রথম থেকে আর একটু কথা বলে দিই। প্রথম যে বিজ্ঞানীটি এই পর্যায় সারণী বা মৌলগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিল, তো সেই বিজ্ঞানীর নাম হচ্ছে ডোবেরাইনার। তারপর নেক্সট পরবর্তী বিজ্ঞানী আসে নিউল্যান্ডস। এরপর বিজ্ঞানী আসে যে লোথার মেয়ার। এই লোথার মেয়ারের সঙ্গে আর একজন বিজ্ঞানী ছিল কে? বিজ্ঞানী মেন্ডেলিভ। তো এই দুই বিজ্ঞানী একসাথে এক জিনিস নিয়ে তথ্য প্রকাশ করেছিল, সেটা তোমাদের আগের ক্লাসগুলোতে মানে গত ক্লাসগুলোতে আলোচনা হয়েছে। তো মেন্ডেলিভ দুটো সূত্র পরপর দিয়েছিল, একটা হচ্ছে পর্যায় সূত্র দিয়েছিল, তারপরে এসেছে কি আধুনিক পর্যায় সূত্র। এই মেন্ডেলিভের পর নেক্সট পরবর্তী আর একজন বিজ্ঞানী এসেছে যে মোজলে। তিনি কিন্তু মৌলগুলো শ্রেণীবদ্ধ নিয়ে কোনো কিছু কথা বলেনি। তো এই মেন্ডেলিভের পর এলো বোর। ওকে, এই বোর আবিষ্কার করেছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। মেন্ডেলিভ কিন্তু আধুনিক দীর্ঘ পর্যায় সারণী তৈরি করেনি। মেন্ডেলিভ তৈরি করেছিল যে আধুনিক পর্যায় সারণী। কিন্তু এই বোর আবিষ্কার করেছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। তো ইনি কিভাবে আবিষ্কার করেন এবং কি করেছিল, এবারে আমরা সেটা নিয়ে শুরু করব। তো এই বোর মানে ইনার পুরো নাম হচ্ছে নিলস বোর। একটু কালারটা চেঞ্জ করে নিই। ইনি 1926 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর পরমাণুগুলির ইলেকট্রন বিন্যাসের পরমাণুগুলির ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে পরপর সাজিয়ে
পরপর সাজিয়ে বিস্তৃত আকারে যে পর্যায় সারণী রচনা করেন তাকে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বা বোরের দীর্ঘ পর্যায় সারণী নামে পরিচিত। তাহলে এর আগের যে বিজ্ঞানীরা ছিল তারা মৌলের বিভিন্ন ধর্ম, যেমন ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম, তার সঙ্গে ছিল কি যে পরমাণুর গুরুত্ব অনুসারে সাজিয়েছিল। তারপরে মোজলের ধারণা থেকে মেন্ডেলিভ এই পরমাণুর গুরুত্বের পরিবর্তে পরমাণুর কমাঙ্ককে যুক্ত করে। তারপর নিলস বোর আবার এসেছে, ইনি পরমাণু কমাঙ্কের সাথে ইলেকট্রন বিন্যাসকে যোগ করে। তো এটাই হচ্ছে আমাদের আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এখন ইনার এই পর্যায় সারণীটি 1984 খ্রিস্টাব্দে IUPAC, এটার পুরো নাম হয়ে যাবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পুর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই 1984 খ্রিস্টাব্দে IUPAC কর্তৃক এই পর্যায় সারণী স্বীকৃতি লাভ করে। ওকে, তো কত সালে স্বীকৃতি লাভ পেয়েছিল? 1984 খ্রিস্টাব্দে। তো এই দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় অবস্থান করেছে, শ্রেণী অবস্থান করেছে। তো এখানে আমরা পর্যায় এবং শ্রেণী সম্পর্কে কিছু ধারণা নেব। তো পর্যায়ে বরাবর বিবরণ হেডিং দেওয়া যাক, পর্যায়ের বিবরণ। তো এই আধুনিক পর্যায়ে ঠিক আগেরই মতো আমরা যে আধুনিক পর্যায় সারণী দেখেছিলাম, সেখানে যেমন 7টি পর্যায় ছিল, এখানেও ঠিক 7টি পর্যায় রয়েছে। তাহলে এখানে লিখে নেব যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় অবস্থিত। ওকে, তো এখানকার কিছু মূল বৈশিষ্ট্যগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। যে মৌলগুলি পরমাণুর কক্ষপথ
সংখ্যাই তাদের পর্যায় সংখ্যা, তাদের পর্যায় সংখ্যা। যেমন একটা উদাহরণ হিসাবে বলা যায় নাইট্রোজেন, এর দুটি কক্ষপথ, দুটি কক্ষপথ। যেটা তোমাদের গতকাল বলা হয়েছিল যে কোন মৌলগুলো কোন পর্যায়ে রয়েছে, সেটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে। তোমাদের সেখানে স্কিপ করেছিলাম যে এখানে বলবার জন্য যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা বলতে পারবো যে ওই মৌলটা কয় নম্বর পর্যায়ে অবস্থান করেছে। একটা উদাহরণ ধরা হলো যে নাইট্রোজেন। এখন নাইট্রোজেনের এর কমাঙ্ক হয়ে থাকে 7। ওকে, একে যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে প্রথম কক্ষেই দুটো ইলেকট্রন থাকবে, নেক্সট পরবর্তী কক্ষে 5টা ইলেকট্রন থাকবে। তাহলে কয়টা কক্ষপথ হলো? দুটো কক্ষপথ। অর্থাৎ এই নাইট্রোজেন দ্বিতীয় নম্বর পর্যায়ে অবস্থান করেছে। অর্থাৎ নাইট্রোজেন দ্বিতীয় নম্বর পর্যায়ে অবস্থান করে। ওকে, তো এখান থেকে তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে, কিন্তু বড় বড় মৌলগুলোকে জিজ্ঞাসা করবে না। তোমাদের যতটা জানা মানে ঠিক এমন একটা জিজ্ঞাসা করবে যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা পারবে, এবং কতটা পর্যন্ত জিজ্ঞাসা করেছে গতবার সেগুলো নিয়ে আমরা বিগত বছরের প্রশ্নতে আলোচনা করব। ওকে, তো এটুকু মনে রাখো যে এভাবে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে তার আমরা খুব সহজে কোন পর্যায়ে অবস্থান করেছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। নেক্সট, দ্বিতীয় নম্বর, যে আধুনিক পর্যায় সারণীতে প্রতি পর্যায়ে যতগুলো মৌল আছে, যতগুলি মৌল আছে এই পর্যায় সারণীতে ঠিক ততগুলি মৌল রয়েছে। ওকে, ঠিক আমরা গতকাল যে ছকটা পড়েছিলাম যে আধুনিক পর্যায় সারণী, একটু মনে করে দেওয়ার চেষ্টা করি। প্রথম পর্যায়ে মৌল ছিল 2টি, তারপর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল ছিল 8টি। ঠিক এরকমই আমাদের আধুনিক পর্যায় সারণীতে যেমন মৌল অবস্থান করেছে ঠিক এখানেও একই রকমের মৌল অবস্থান করেছে। নেক্সট 3 নম্বর পয়েন্ট যাব। কোনো নির্দিষ্ট পর্যায়ে অবস্থিত মৌলগুলির ইলেকট্রন বিন্যাস বিভিন্ন হওয়ায় একই পর্যায়ে অবস্থিত মৌলগুলি
অবস্থিত মৌলগুলির রাসায়নিক ধর্ম বিভিন্ন হয়। রাসায়নিক ধর্ম বিভিন্ন বিভিন্ন হয়। ওকে, আচ্ছা এখানে দেখো তোমাদের দুটো পর্যায় সারণী তুলে ধরেছি। এটা হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণী, আর এদিকে হচ্ছে আমাদের আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। ওকে, এই যে ছকটা দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা দ্বিতীয় পর্যায় যেটা পড়লাম, মানে দ্বিতীয় পয়েন্টটা যেটা পড়লাম যে আধুনিক পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতেও ঠিক ততগুলোই মৌল আছে। আচ্ছা, এটা একটু দেখে নাও। দেখো, আমরা ধরি হয়তো 3 নম্বরটাকে ধরলাম, 3 নম্বর পর্যায়। 1 2 3 4 5 6 7 8টি মৌল অবস্থান করেছে 3 নম্বর পর্যায়ে। আচ্ছা, এখানে দেখো, এখানে 3 নম্বর পর্যায় কি এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর পর্যায়। আচ্ছা, 3 নম্বর পর্যায়ে কয়টি মৌল রয়েছে? 1 2 3 4 5 6 7 8। ঠিক এখানেও 8টি রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যাব নেক্সট 3 নম্বর পয়েন্টে, যেটা পড়লাম যে কোনো পর্যায়ে যেসব মৌলগুলো রয়েছে তাদের ইলেকট্রন বিন্যাস কিন্তু আলাদা। দেখো, আমরা যদি কে ধরি, মানে পটাশিয়াম, এর 19, এর কিন্তু ইলেকট্রন বিন্যাস আলাদা। এখানে ক্যালসিয়াম 20 রয়েছে, এর ইলেকট্রন বিন্যাস আলাদা। তারপরে 21 রয়েছে, এর ইলেকট্রন বিন্যাস আলাদা। প্রত্যেকের কিন্তু ইলেকট্রন বিন্যাস আলাদা থাকার জন্য এদের প্রত্যেকের রাসায়নিক ধর্ম কিন্তু আলাদা। পটাশিয়ামের রাসায়নিক ধর্ম আলাদা, ক্যালসিয়ামের রাসায়নিক ধর্ম আলাদা। ঠিক এরকমই প্রত্যেকের রাসায়নিক ধর্মগুলো কি বিভিন্ন, মানে আলাদা রয়েছে। ওকে, নেক্সট পরবর্তী পয়েন্ট 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে পূর্বে সপ্তম পর্যায় অসম্পূর্ণ ছিল। পূর্বে সপ্তম পর্যায় অসম্পূর্ণ ছিল। নতুন নতুন কৃত্রিম মৌল, নতুন নতুন কৃত্রিম মৌল আবিষ্কারের ফলে বর্তমানে 32টি মৌল অবস্থিত। গতকাল একটু মনে করবে, একেবারে ক্লাসের শেষের দিকে আমরা আলোচনা করেছিলাম যে ষষ্ঠ এবং সপ্তম এই দুটি পর্যায়ে 32টি মৌল রয়েছে। তো এগুলো নিয়ে পরীক্ষা চলছিল, কিন্তু আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যখন আসে তখন পরীক্ষা কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, তো তখনকার জন্য লিখেছিলাম যে পরীক্ষা চলছে, লিখেছিলাম। ওকে, তো এখন মানে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যখন আবিষ্কার হয় তখন কিন্তু ওই সপ্তম নম্বর পর্যায়ে মৌলগুলো আবিষ্কার হয়ে গিয়েছে। তো এখানে আমি লিখতে পারি সর্বশেষ আবিষ্কৃত মৌল যে ওগানেসোস, সেখানেও বলেছিলাম যে ওগানেসোস হতে পারে। তো এটা নিয়ে পরীক্ষা চলছে। ওকে, এই হচ্ছে আমাদের পর্যায় বরাবর কমপ্লিট। নেক্সট পরবর্তীতে যাব, শ্রেণী বরাবর আলোচনা করব। ওকে, তো এখানে পয়েন্ট করি যে শ্রেণী বরাবর শ্রেণীতে আমাদের প্রথমত লিখে নিতে হবে যে কতগুলো শ্রেণী রয়েছে। যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে
সারণীতে মোট 1 থেকে কত 18টি শ্রেণী আছে। শ্রেণী আছে, এতে উপশ্রেণী নেই। উপশ্রেণী নেই, যেটা তোমাদের দেখিয়ে দেবো এখন। উপশ্রেণী নেই। আচ্ছা, এখানে দেখো, এই যে আমাদের 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, প্রত্যেকটা শ্রেণীর দেখো এ এবং বি বলে উপশ্রেণী দেওয়া রয়েছে। কিন্তু আমাদের এই যে ছকটা দেখো, এই ছকের মধ্যে কিন্তু কোনো উপশ্রেণী নেই। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2, 3, এদিকে হচ্ছে 4, এদিকে 5, 6, 7, 8, মানে এই যে 9, 10, 11, 12, এই যে হচ্ছে 13, 14, 15, 16, এদিকে রয়েছে 17, এই যে এখানে আমাদের লাস্ট রয়েছে 18। ওকে, তো এটাই এখানে বলা হয়েছে যে এর কোনো উপশ্রেণী নেই। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তীতে আমরা 1 নম্বর শ্রেণী দিয়ে আলোচনা করব। 1 নম্বর শ্রেণী। আচ্ছা, 1 নম্বর শ্রেণীতে বলছে একটি নির্দিষ্ট শ্রেণীতে অবস্থিত একটি নির্দিষ্ট শ্রেণীতে অবস্থিত মৌলগুলি সর্ববহিস্থ কক্ষে সমান সংখ্যক যোজ্যতা ইলেকট্রন থাকে। আচ্ছা, এটা তোমাদের একটু ব্যাখ্যা করে বলে দিই। যেমন দেখো, তোমাদের সহজভাবে বোঝানোর জন্য আর একটা ছক তুলে ধরেছি। প্রত্যেকটার জন্য যোজ্যতাটা কি, যে প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে শেষ কক্ষে সমান ইলেকট্রন থাকবে। এই যে ধরো আমাদের ফার্স্ট যে শ্রেণীটা রয়েছে, 1 মিনিট, এই যে আমাদের ফার্স্ট শ্রেণীটা রয়েছে, এর প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস এই পর্যন্ত 4 নম্বর পর্যায় পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করে দেওয়া আছে। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1, শেষ কক্ষে একটা রয়েছে, কি একটা ইলেকট্রন রয়েছে। লিথিয়াম দেখো শেষে একটি ইলেকট্রন অবস্থান করেছে, প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস দেওয়া রয়েছে। সোডিয়াম শেষে একটি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন আছে। ওকে, কে দেখো পটাশিয়াম, এর যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন আছে। এই যে শেষে ইলেকট্রন বিন্যাস 1 আছে, ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাচ্ছি শেষে 1 আছে, অর্থাৎ এটি 1 নম্বর পর্যায়ে অবস্থিত। ধরো আমাদের পরীক্ষাতে দেওয়া থাকলো যে সোডিয়াম, বা ধরলাম আমি নিয়ন, NE। আচ্ছা, এটা হোয়াইট কালারটা একটু চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নিয়ন Ne, এর সংখ্যা কত হয়ে থাকে, পারমাণবিক ক্রমাঙ্ক হয় 10। এর যদি ইলেকট্রন বিন্যাস করি, আচ্ছা এই নিয়নটা হচ্ছে একটু দেরি করে করাচ্ছি, তোমাদের একটু বোঝাবো, সবই বোঝাবো। ধরো সোডিয়াম ধরলাম Na, সোডিয়াম, এর ক্রমাঙ্ক কত হয়ে থাকে, যে 11। ওকে, 11 হয়ে থাকে। একে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে পাবো 2, তারপরের কক্ষে 8, তারপরের কক্ষে 1। আচ্ছা, এখানে কয়টা কক্ষ হলো, 1টা, 2টো, 3টে কক্ষ। 3টে কক্ষ, এর অর্থ এই যে সোডিয়াম এটা 3 নম্বর পর্যায়ে অবস্থান করেছে। দেখো 1, 2, 3, এই যে 3 নম্বর পর্যায়ে সোডিয়াম রয়েছে। তারপরে দেখো শেষে কয়টি ইলেকট্রন রয়েছে, একটি ইলেকট্রন, অর্থাৎ যোজ্যতা কক্ষে 1 রয়েছে। তাহলে এটা 1 নম্বর শ্রেণীতে রয়েছে। এই যে দেখো 1 নম্বর শ্রেণীতে অবস্থান করেছে।
ওকে, তো এভাবে যে কোনো মৌলের তুমি পর্যায় এবং শ্রেণী নির্ণয় করতে পারবে। ওকে, আচ্ছা নেক্সট পরবর্তীতে দেখো, এই যে নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8। দেখো দুটো কক্ষ রয়েছে, অর্থাৎ এটা 2 নম্বর পর্যায়ে অবস্থিত। এই যে দেখো 2 নম্বর পর্যায়ে দেখে যাও, 2 নম্বর পর্যায়ে এই যে রয়েছে নিয়ন। ওকে, তাহলে দুটো কক্ষপথ যেহেতু 2 নম্বর পর্যায়ে। এবার দেখো শেষে 8 রয়েছে। এই শেষ কক্ষপথে যদি 2 এর বেশি ইলেকট্রন থাকে, ধরো 2 এর বেশি 3 রয়েছে, তাহলে 3-এর সঙ্গে 10 যোগ করে যাও, কত হচ্ছে 13, অর্থাৎ 13 নম্বর শ্রেণীতে অবস্থান করেছে। 2 এর বেশি রয়েছে, ধরলাম 4 রয়েছে, তাহলে 4-এর সঙ্গে 10 যোগ করে দাও, কত হচ্ছে 14, তাহলে এটা 14 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। তাহলে এই যে 8, এটা 2 এর বেশি, তাহলে 2 এর সঙ্গে 8কে যোগ করে দাও, 8কে বলছি 10কে যোগ করে দাও, তাহলে এটা কত হবে, মিস করে একটা ছোট জিনিস ভুল করে ফেলছি বারবার। 8-এর সঙ্গে 10 যোগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 18, তাহলে 18 নম্বর শ্রেণীতে রয়েছে। এই যে শ্রেণী নম্বর 18তে নিয়ন অবস্থান করেছে। আশা করছি বুঝতে পারছো, পুরোটা ক্লিয়ার। তো এভাবে যে কোনো মৌলের তুমি পর্যায় সারণী কোথায় অবস্থান করেছে সেটা তুমি নির্ণয় করতে পারো, কিন্তু এই যে কয়েকটা মৌল, এগুলোকে কিন্তু নির্ণয় করতে পারবে না। এর দেখো প্রত্যেকটা জিনিস আলাদা। ওকে, এই যে শেষে দেখো 2, এখানে 2, এখানে 2, এখানে 1, এখানে 1, এগুলো হচ্ছে ব্যতিক্রম ব্যাপার, এগুলোকে একটু দেখে শুনে কাজ করতে হবে। ওকে, সব জিনিস তো আর ট্রিক এর সাহায্যে হয়নি। তোমাদের এই মৌলগুলোকে মনে রাখার জন্য কিছু ট্রিক দিয়ে দেব, আজকে না হলে কালকে দিয়ে দেব, তোমরা খুব সহজেই মৌলগুলোর নামটা মুখস্থ করতে পারবে। ওকে, মুখস্থ করার দরকার নেই, আপনি তোমাদের মনেই চলে আসবে। তো এবার যেটা করছিলাম সেটা কন্টিনিউ করি। তো এখানে যেহেতু যোজ্যতা কক্ষে সমান সংখ্যক ইলেকট্রন থাকে, ফলে এদের মধ্যে রাসায়নিক ধর্ম কিন্তু একই হবে, ফলে একই শ্রেণীর মৌলগুলির যোজ্যতা ও রাসায়নিক ধর্ম সমান হবে। ওকে, যেমন এক্সাম্পল হিসাবে তোমাদের বুঝিয়ে দিই, প্রথম শ্রেণী এতে লিথিয়াম রয়েছে, এর ইলেকট্রন বিন্যাস 2-1, যেটা তোমাদের ছকেই আগে বলে দিয়েছি। সোডিয়াম Na-তে ইলেকট্রন বিন্যাস 2-8-1। তারপরে নেক্সট পরবর্তীতে কে পটাশিয়াম, এর হচ্ছে 2-8-8-1 ইলেকট্রন বিন্যাস। শেষে দেখো 1-1-1, অর্থাৎ এই তিনজনের রাসায়নিক ধর্ম একই সমান হবে। এই তিনজনের যোজ্যতা ও রাসায়নিক ধর্ম সমান। আচ্ছা, এখানে 3 জনের লেখাটা ভুল হবে, এখানে 3 জনের নয়, তোমরা 3টি মৌল করো। ওকে, এখানে লোক সংখ্যার তো কোনো কারবার নেই, 3টি মৌলের যোজ্যতা একই হবে। ওকে, আচ্ছা, আজকে আমরা এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটা খুব ভালোভাবে আলোচনা করলাম, শ্রেণী বরাবর আলোচনা করলাম এবং পর্যায় বরাবর কিছুটা আলোচনা করলাম। এখন তোমাদের গতকাল
তোমাদের পর্যায় বরাবর মানে ঠিক এই বরাবর কি কি মৌলগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করেছিলাম। নেক্সট আমরা আগামীকাল ঠিক এই বরাবর কি কি মৌলগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এবং ট্রিক এর সাহায্যে। ওকে, ট্রিক বলতে খুব সহজে তুমি কিভাবে মনে রাখতে পারো। তোমাদের পরীক্ষাতে এই ছকটা বাদ দিয়ে বা এটা এবং এই ছকটা বাদ দিয়ে, এই অংশটা বাদ দিয়ে তোমাদের কিন্তু পরীক্ষাতে এইগুলো জিজ্ঞাসা করে। ওকে, যাতে তোমরা খুব সহজে মনে রাখতে পারো এবং খুব সহজে খুব কম টাইমে প্রশ্নের উত্তরটা তুমি পরীক্ষাতে লিখে আসতে পারো, তার জন্য কিছু সহজ পদ্ধতি তোমাদের সামনে উপস্থাপন করব, যেগুলো থেকে তোমরা খুব উপকারে লাভ করবে। ওকে, তো আজকে তাহলে আমরা এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করব। আমরা আগামীকাল থেকে এরপর থেকেই কন্টিনিউ শুরু করব। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।